শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজন এসেছেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেশের শীর্ষ পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানিয়ে থাকলেও আজকে কিন্তু সেই পত্রিকা আমাদের হাতে নেই। আমরা জানি যে এবারই আসলে বাংলাদেশে প্রথম 6 দিন পত্রিকাগুলো, জাতীয় যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং 6 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজকে থেকে, এবং সেই কারণেই কিন্তু আজকে আমার হাতে আমরা পত্রিকা দেখছি। তবে আমরা গতকালকে ঘটে যাওয়া যে বিষয়গুলো রয়েছে সেগুলো, সারা দেশে যে বিষয়গুলো নিয়ে আলোচিত ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে এটি নিয়েও কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে 6 দিন কেন আসলে পত্রিকা বন্ধ থাকবে। এই ঘটনাও কিন্তু বাংলাদেশে বিরল একটি ঘটনা। সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ আমরা দেখেছি যে ঈদ সহ অন্য যে ছুটি থাকে সেই দিক থেকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বন্ধ থাকে পত্রিকাগুলো, এবং এরপরে কিন্তু আসলে এই 3 দিনের মধ্যে আসলে সারা দেশের খবরাখবর মানুষের কিন্তু একেবারেই অজানা থেকে যায়। আমরা দেখি যে প্রতিনিয়ত কিছু মানুষের ঘুম থেকে উঠেই সারা দেশের খবর নেওয়ার যে ঘটনা, অর্থাৎ পত্রিকা হাতে নিয়ে চায়ে চুমুক দেওয়ার যে ঘটনা, সেটি আসলে এই 6 দিন কিন্তু সব বিরত থাকবে, এবং 6 দিন দেশের মধ্যে কি ঘটবে না ঘটবে সেটিও কিন্তু আসলে একটি ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। এটি নিয়ে আসলে নানান ধরনের আলোচনা, তর্ক বিতর্ক অনেক কিছুই রয়ে গেছে। আসলে 6 দিন কেন বন্ধ থাকবে, এর পেছনে যুক্তি অযুক্তি সব কিছু আসলে দেখানো হয়েছে। তবে অনেকেই আবার এটিকে ভালোভাবেই দেখছেন যে পত্রিকার লোকজন আসলে এত লম্বা ছুটি কখনো পায়নি যারা কাজ করে থাকেন, এবং অন্যদিকে এটির অনেক খারাপ দিকও রয়েছে, কারণ এই 6 দিনের মধ্যে দেশের ঘটে যাওয়া অনেক ঘটনাও কিন্তু মানুষ জানেন। আমরা এর আগে দেখেছিলাম যে বিভিন্ন কলামও কিন্তু লেখা হচ্ছে এটি নিয়ে। সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে একবার এমনই এক ঈদে অ্যাক্সিডেন্টের এক ঘটনা ঘটেছে, যেটি আসলে 3 দিন পর আসলে সংবাদ শিরোনাম হয়েছিল যে এই ঘটনার এই মানুষ মারা যায়। অনেক ঘটনাই এই 6 দিনেই ঘটবে, যেগুলো আসলে অনেকেই জানে না। যদিও এখন অনলাইনের যুগ, এই অনলাইনের যুগে আসলে অনেক কিছুই অনলাইনের মধ্যেই চলে আসে, এবং ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে দর্শক সামনে থাকবে। দর্শক, কালকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত ছিল সেটি হচ্ছে যে আমরা দেখেছিলাম যে ঈদ হওয়া না হওয়া নিয়ে আসলে আজকে ঈদ হবে কি না সেটি একটি বড় বিষয়। চাঁদ দেখার যে বিষয়টি, সেই চাঁদ দেখা কমিটির বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, তবে শাওয়াল মাসের চাঁদ কিন্তু কোনো জায়গায় দেখা যায়নি। ফলে আজকে কিন্তু সম্পূর্ণ 30টি রোজাই এবারও সম্পূর্ণ, আমরা গত কয়েক বছর ধরেই দেখছিলাম যে আসলে 30টি করেই রোজা হচ্ছে, এবং কালকে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, যেহেতু আরবি মাস 31 হওয়ার কোনো নজির বা রেকর্ড নেই এখনও পর্যন্ত, সেই দিক থেকে আগামীকালকেই শাওয়াল মাসের চাঁদ নিশ্চয়ই আজকেই শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, এবং আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর, এবং আজকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে, এবং বাংলাদেশের অনেক জায়গায়ও সেই সব দেশগুলোর সাথে মিলিয়ে বাংলাদেশের অনেক জায়গায় সেই সব জায়গায় ঈদ উদযাপন করছে। সেই বিষয়গুলো কিন্তু প্রতি বছরই আলোচনা ছিল, এবং এবারেও কিন্তু বেশ ওআইসি সহ বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে সব দেশ আসলে একসাথে ঈদ উদযাপন করা যায় কিনা সে বিষয়ে নানান ধরনের, এটি নিয়েও নানান ধরনের তর্ক বিতর্ক, নানান আলোচনা সমালোচনা হয়েছে যে আসলে মুসলিম বিশ্বের সমস্ত মানুষ একদিনে ঈদ উদযাপন করতে পারে কিনা সে বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সেটি আসলে যেটি রয়েছে যে যেহেতু এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা যেগুলো রয়েছে এবং আরবি যে মাসগুলো রয়েছে সেগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল, সেই চাঁদ না দেখার সাপেক্ষে আসলে ঈদ করা যায় না, এবং রমজানের শুরুতেও আসলে চাঁদ দেখার পরেই মানুষ রোজা রাখা শুরু করে, তেমনি চাঁদ দেখার মাধ্যমেই সেই রোজা রাখা শেষ করে, অর্থাৎ পরবর্তী যে মাস শুরু হয়েছে সেই মাসের পবিত্র শাওয়াল মাসের শুরুর দিন একেবারে প্রথম দিনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে থাকেন। সো গতকালকের যে চাঁদ দেখা কমিটির বৈঠক, তারা কিন্তু আজকেও আবার বসবে। নিশ্চয়ই চাঁদ দেখা কমিটির বৈঠকের পরেই আসলে সিদ্ধান্ত হবে যে আসলে কালকে যে পবিত্র ঈদ সেইটি কিন্তু উদযাপন করা হবে, এবং সারা দেশের মানুষ এটি উদযাপন করবে, এবং সেই ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফেরা মানুষের যেই ভিড় আমরা গতকালকে দেখেছিলাম, এর আগে বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে স্বস্তির ঈদযাত্রা হয়েছিল। এবারের ঈদযাত্রা সত্যি আসলে অন্য যে কোনো বারের চেয়ে এবারের ঈদযাত্রা সত্যি একেবারে আলাদা। কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে ঈদযাত্রার যে ভোগান্তির যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারেই রাস্তার মধ্যে খুব বেশি দেখা যায়নি, এবং বিশেষ করে ট্রেন লঞ্চে আমরা যে ঘটনাগুলো দেখি প্রতিনিয়ত, ট্রেনের উপরে চড়ে ট্রেনের জানলায় নানানভাবে যে ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি ফেরার ঘটনা, এবং প্রতিনিয়তই প্রতি বছরের যে দুর্ঘটনার ঘটনা সেগুলো কিন্তু কিছুই দেখা যায়, এবং ট্রেনের শিডিউল যে বিপর্যয় ঘটনা থাকে, আমরা দেখি অনেকেই ট্রেন স্টেশনে রাস্তায় ঈদ উদযাপন করবার ঘটনাও আমরা দেখেছি। ঈদের দিন দুপুরে পরের দিন বাড়িতে যাওয়া ঘটনাও বাংলাদেশে অনেক নজির রয়েছে। তবে এবারে যে ট্রেনের যে শিডিউল, এখনও পর্যন্ত 2-1টি ট্রেন ছাড়া কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি, এবং সবাই একেবারে নির্বিঘ্নে শান্তিতে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছতে পেরেছেন। যদিও গতকালকে সকালে একেবারে শুরুর দিকে একটু ঝক্কি ঝামেলা ছিল ট্রেনে। অন্যদিকে আমরা বাসের যেই বিষয়গুলো দেখছিলাম, যে বাসের মালিকরা অনেকেই যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দাবি করে আসছিলেন যে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কিন্তু সেই দিক থেকে
আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কথা বলেছি বিভিন্ন জায়গায়, দু একটি জায়গায় এমন অভিযোগ রয়েছে, তবে বেশিরভাগ জায়গায় গতকালকে যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে যে আসলে নির্দিষ্ট সময়ে বাস না আসা এবং নির্দিষ্ট সময়ে ছেড়ে নেওয়া যাওয়ার যে ঘটনা সেটি আমরা দেখছিলাম, এবং সেই কারণেই রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখেছিলাম যাত্রীদের অবস্থান করা, এবং একই সাথে প্রত্যেকটি স্টপেজ যেগুলো রয়েছে সেখানেও কিন্তু যাত্রীদেরকে অবস্থান করতে দেখা গেছে। আবার অনেক জায়গায় আমরা দেখেছিলাম সকালে সেহরি খাওয়ার পরেও স্টেশনগুলোতে টিকিট কাউন্টারগুলোতে বাস টিকিট কাউন্টার যেগুলো রয়েছে সেখানে যাত্রীরা গিয়েছেন, কিন্তু দুপুর পর্যন্ত কিন্তু তারা বাস পাননি। আমরা যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন, বাস মালিক যারা রয়েছেন, কাউন্টারের সাথে যারা জড়িত রয়েছেন, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তারা বলছেন যে আসলে রাস্তায় যে যানজট রয়েছে সেই যানজটের কারণে আসলে তারা ঠিক সময় মতো আসতে পারছে না, সেই কারণেই শিডিউল বিপর্যয়, অর্থাৎ তাদের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের বিঘ্ন ঘটছে। একটি বিষয় সেটি হচ্ছে যে এবারে এই যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। এর মধ্যে একটি সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো বন্ধ করে দেওয়া, অর্থাৎ যেগুলো মালামাল পরিবহন করে সেই বাসগুলো বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনেকটাই কার্যকর হয়েছে, এবং আমরা দেখেছি সেই কারণেই আসলে যেই লম্বা জ্যামজটের যে ঘটনা সেটি ঘটেনি। তবে প্রবেশ পথ যেগুলো রয়েছে এবং ঢাকা থেকে বের হওয়ার যে পথগুলো রয়েছে সেই সব পথগুলোতে কিছুটা জটলা দেখা দিয়েছিল, ফলে আমরা দেখছিলাম উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের খুব বেশি ঝুঁকি যাবে না, বিশেষ করে উত্তরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদেরকে কিন্তু চন্দ্রামুখে তাদের একটু লম্বা সময় যানজটের যে ঘটনা সেই ঘটনাগুলো আমরা দেখতে পেরেছি। দর্শক, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখেছিলাম যে জাতীয় ঈদগাহ ময়দানে যে নামাজ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের যে নামাজ, সেই নামাজের নির্বিঘ্ন পরিচালনা করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বেশর শেখ ফজলুর তাপস সহ ওই জায়গা পরিদর্শন করেছিলেন, এবং 8:30টায় ঈদের জামাত প্রধান জামাত অনুষ্ঠিত হবে সেই ব্যাপারেও কিন্তু গতকালকেই ঘোষণা এসেছে, অর্থাৎ সকাল 8:30টায় প্রধান ঈদের জামাত প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি বাইতুল মোকাররম সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই নামাজগুলো, জামাতের যে নামাজ রয়েছে সেই নামাজগুলো একইভাবে অনুষ্ঠিত হবে। আর এই যে ঈদের যে কেনাকাটা, এবার ঈদের কেনাকাটা নিয়েও কিন্তু নানান ধরনের রয়েছে। অনেকেই বলছেন, যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু লোকসানের কথা বলছেন যে আসলে এই গত কয়েক বছর আমরা দেখেছিলাম করোনা মহামারীর সময় বিভিন্ন লকডাউন সহ নানান ধরনের কারণে এরপরে অর্থনৈতিক যে সংকট, সেই অর্থনৈতিক সংকটের মধ্যে মূল্যস্ফীতি বৃদ্ধি, সব জিনিসের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে অনেকেই কিন্তু বলছেন যে বেশিরভাগ বিক্রেতাদের অভিযোগ আসলে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল বিক্রির সেটি কিন্তু খুব বেশি অর্জিত হয়নি, এবং সব মানুষ কিন্তু আসলে যারা যেই ধরনের আশা নিয়ে তারা দোকানে করেছিলেন, পণ্য সাজিয়েছিলেন, সেটি আসলে তাদের পূরণ হয়নি। তবে যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের অভিযোগ যে অন্য যে কোনো বারের চেয়ে এবারের কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু বেশি রয়েছে। দর্শক, আরও বেশ কিছু বিষয়ই কিন্তু গতকালকে আলোচনা হয়েছে, এবং সেটি নিয়ে আমরা আলোচনা করব বিরতির পরে। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে সময় হলো একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। দর্শক, আমরা যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে অনুষ্ঠানের শুরুতে, যে এবার যেই 6 দিন পত্রিকা বন্ধ থাকার যে ঘটনা, সেই বন্ধ থাকার ঘটনার ফলে বাংলাদেশের যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো প্রকাশ পাবে না, সেই কারণেই আমাদের যেই নিয়মিত এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও এই 6 দিন আসলে বন্ধই থাকবে। আমরা আজকেই সেই অনুষ্ঠানটি শেষ করব, এবং আমরা দেখেছিলাম যে আসলে প্রতি বছরই বাংলাদেশে যেই সংবাদপত্রগুলো প্রকাশিত হয় সেগুলো 3 দিন সর্বোচ্চ ছুটি পেয়ে থাকেন তারা। এবারে কিন্তু 6 দিন ছুটি পাচ্ছে নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেই নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জানানো হয়েছে। তবে আমরা গতকালকে বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো প্রকাশিত হয়েছে, আলোচনা হয়েছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে ফাঁকা ঢাকা, যেহেতু এখন একেবারে রাজধানী পুরো ফাঁকা, আমরা গতকালকে থেকেই দেখেছিলাম যে একেবারে রাস্তায় কোনো ধরনের জটলা নেই, যানজট নেই। সব ঢাকা শহরের বেশিরভাগ গাড়িগুলো, বিশেষ গণপরিবহনগুলো যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু তারা এরকমভাবে যাত্রী নিয়ে এক এক জেলায় কিন্তু চলে গেছে, এবং ফলে ঢাকা শহর যে ফাঁকা রয়েছে, এবং এই ফাঁকা ঢাকায় কিন্তু অনেকেই একটি ভয়ের মধ্যে থাকেন যে আসলে যে ফাঁকা ঢাকার মধ্যে ছিনতাই বা এই ধরনের ঘটনা, চুরির মতো ঘটনা ঘটবে কিনা। এর আগেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা কিন্তু টুকটাক যেগুলো হয়ে থাকে সেগুলো সমাধান করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা, সেই তৎপরতা কিন্তু সবসময় অব্যাহত থাকবে। আর কি বিষয়টি হচ্ছে যে আমরা এবারে দেখেছি যে এবারে এই যে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, এর পরেই কিন্তু আমরা দেখছি যে পয়লা বৈশাখ,
এবং এই পহেলা বৈশাখের পরেই আবার কিন্তু শুরু হয়ে যাবে উপজেলা পরিষদ নির্বাচনের যে তোড়জোড় সেটি, অর্থাৎ এই একই সময়ে তিনটি যেহেতু নির্বাচনকে আমরা উৎসব বলি, উৎসব এবং আমেজের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, অর্থাৎ একই সময়ের মধ্যে তিনটি জিনিস কিন্তু উদযাপিত হচ্ছে। সে কারণে যারা জনপ্রতিনিধি রয়েছে, মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য থেকে শুরু করে, তারা সবাই কিন্তু এখন তাদের এলাকায় নিজ নিজ নির্বাচনী যে এলাকা রয়েছে সেই সব নিজ নির্বাচনী এলাকায় তারা ভিড় জমাচ্ছেন। এবং একটি বিষয় সেটি হচ্ছে যে সবাই চেষ্টা করছেন যে যেহেতু এবারের নির্বাচনগুলোতে আমরা দেখেছি জাতীয় সংসদ নির্বাচন, যেটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচন দেখেছি যে ভোটের মাধ্যমেই আসলে নির্বাচিত হওয়ার যে বিষয়টি সেটি আসলে নিশ্চিত করতে হবে। ফলে উপজেলা পরিষদ নির্বাচনের আগের সময়ে যেই বাংলাদেশের পার্সপেক্টিভে যে বিষয়গুলো আমরা দেখেছি যে আসলে যারা সংসদ সদস্য মন্ত্রী রয়েছেন তাদের আত্মীয় স্বজনেরা, বিশেষ করে তাদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পান, এবং যেই আসলে দল থেকে মনোনয়ন পান তাকে বেশিরভাগ সময় দেখা যায় যে আসলে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত। কিন্তু এবারে কিন্তু একেবারে খোলা দিয়ে দেওয়া হয়েছে, খোলা করে দেওয়া হয়েছে, এবং সবাই আসলে এতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেই নির্বাচনে যে কেউ যার জনপ্রিয়তা রয়েছে, কিন্তু আওয়ামী লীগের একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে যাদের জনপ্রিয়তা বেশি রয়েছে তারা কিন্তু এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবেন এবং তারাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এবং এই ব্যাপারে কেউ যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার কথা একেবারে আওয়ামী লীগের পক্ষ থেকে, ক্ষমতাসীন যে আওয়ামী লীগ দল রয়েছে, রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এটি একটি বড় বিষয় ছিল, সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতি সেটি হচ্ছে যে এইবারের ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখ এবং উপজেলা পরিষদ নির্বাচন, এই তিনটি কারণেই এইবারের যে ছুটি রয়েছে সেই ছুটিগুলো নিশ্চয়ই সবাই যারা জনপ্রতিনিধি রয়েছেন সেই জনপ্রতিনিধিরা কাজে লাগাবেন, সেটি একটি বড় বিষয় হয়ে যাচ্ছে। দর্শক, আমরা আরেকটি বিষয় দেখছিলাম গতকালকেও সহ বেশ কিছু গণমাধ্যমে সেটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে ঈদে সমস্ত কিছু কেনাকাটার পরে ঈদের মানুষের যে জিনিসের সবচেয়ে বেশি এখন চাহিদা থাকে ঈদ সালামির যে বিষয়টি, সেই ঈদ সালামির জন্য কিন্তু মানুষ নতুন টাকা সবাই ব্যবহার করতে চান। নতুন টাকার নোট আসলে সবাই পছন্দ করে, যেটি আসলে বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে সবাই এই নতুন টাকার প্রতি একটি আগ্রহ থাকে। ঈদের দিন সকালে ঈদের সালামির মাত্রাটা, ঈদের আনন্দই আসলে অন্য ধরনের একটি মাত্রা যোগ করে। সেই দিক থেকে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েক বছর ধরেই এই নতুন টাকা কিন্তু দিয়ে থাকেন ঈদের আগ মুহূর্তে। আমরা দেখেছিলাম এবারও 31শে মার্চ থেকে শুরু করে 9 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ গতকালকে পর্যন্ত কিন্তু এই যে তাদের নতুন টাকা বিতরণ করা, সবগুলো ব্যাংকে দিয়ে দেওয়া, সেটি কিন্তু দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি যে এই নতুন টাকা ব্যাংক থেকে না নিতে পেরে বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে, যেগুলো ভ্রাম্যমান যেগুলো দোকান হয়েছে সেই সব জায়গা থেকে, গুলিস্তান, মতিঝিল, আরও বেশ কিছু জায়গা থেকে এগুলো কিনছেন, এবং সেইখানে কিন্তু 1000 টাকা নিতে আরও 300 টাকা বেশি গুনতে হচ্ছে। অনেকেই কিন্তু এটি নিয়ে নানান ধরনের কথা বলছেন যে আসলে এটি তো আর ডলার নয়, টাকা দিয়ে টাকা নেওয়া, কেন আসলে বেশি দিতে হবে? বাংলাদেশে যে যার মতো করে আসলে সবার পকেট কাটছেন। এখানে আবার আরও নানান বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যে আসলে কিভাবে ব্যাংকের টাকা রাস্তায় চলে আসে এবং আর ফুটপাতের মধ্যে কিভাবে এই টাকাগুলো বিক্রি হয়, কার মাধ্যমে কারা এগুলো দিয়ে থাকেন, সেটি একটি বড় বিষয়। এবং যারা বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো সংবাদগুলো প্রকাশিত হয়েছে, যারা এইসব টাকার ব্যবসা করেন, সরাসরি ক্রেতাদের কাছে সেল করেন, বিক্রি করে থাকেন, তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু অকপটেই স্বীকার করছেন ব্যাংকের কর্মকর্তাদের হাত ধরে তারা বিভিন্ন দালালের মাধ্যমে তারা এই টাকাগুলো পান এবং তারা আসলে এগুলো কিনে নিয়ে আসেন এবং এগুলো তারা ফুটপাতের মধ্যে বসে ব্যবসা করে যাচ্ছেন। এই যে পরিস্থিতি, অর্থাৎ প্রতিটি জায়গায় আমরা আসলে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে জায়গা, দুর্নীতির যে জায়গা, আমরা কিন্তু শুরু থেকেই বলে দেশ গঠনের শুরু থেকে একেবারে আমরা জানি যে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এখনও পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সবাই কিন্তু এই কথাটি বলে আসছেন যে দুর্নীতি একেবারে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসার যে ঘটনা, সেটি কিন্তু আমরা দেখছি না আসলে প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে যেভাবে পারছে দুর্নীতি কিন্তু করেই যাচ্ছেন। এটি একটি বড় বিষয় ছিল দর্শক। সেই কারণেই আমরা দেখছিলাম যে এই যে মানুষকে, তারপরেও কিন্তু মানুষ নিচ্ছেন, যেহেতু আসলে ঈদে এখন অনেকেই বলছেন যে আমরা আসলে জিম্মি, সে কারণে আসলে কিছু করার নেই, যে যেভাবে পারছেন সবার পকেট কাটছেন, সেই কারণে তারা এগুলো দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এবার আমরা দেখছিলাম যে ঈদের আগে যখনই কোনো ধরনের মৌসুম আসে, সেই মৌসুমে সবাই চেষ্টা করেন যে আসলে মানুষের পকেট কাটবার জন্য, কিন্তু এবারে কিন্তু একটি ভিন্ন ধরনের ঘটনা সেটি আমরা দেখলাম যে প্রত্যেকটি যে ভোগ্যপণ্য নিত্যপণ্যের দাম রয়েছে, নিত্যপণ্যের দাম কিন্তু রমজানের আগে থেকেই একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়া শুরু করছিল। পেঁয়াজ থেকে শুরু করে, আলু থেকে শুরু করে সব ধরনের ভোগ্যপণ্যের দাম, নিত্যপণ্যের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। কিন্তু এবারে ঈদের আগে কিন্তু সেই ঘটনা আমরা দেখিনি, বরং উল্টো বেশিরভাগ পণ্যেরই কিন্তু দাম কমেছে। কয়েকটি পণ্য ছাড়া, যে একটি মশলার দাম বেড়েছে, এছাড়া সবগুলো পণ্যেরই কিন্তু দাম কমেছে।
তবে একটি বিষয় সেটি হচ্ছে যে গরুর গোশত নিয়ে যে ঘটনাটি আমরা দেখছিলাম, বিভিন্ন জায়গায় কিন্তু খলিল থেকে শুরু করে আরও বেশ কয়েকজন যে অল্প দামে গরুর গোশত বিক্রি করার যে ঘটনা শুরু করেছিলেন, সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং গরুর গোশত কিন্তু সরকারের পক্ষ থেকে ৬৫০ টাকা বিক্রির ব্যাপারে একটি বাধ্যবাধকতা ছিল, সেটিও কিন্তু উঠে গেছে এবং এখন কিন্তু ৭৫০ থেকে ৮০০ টাকায় গরুর গোশত বিক্রি হচ্ছে প্রতিটি জায়গায়। আমরা দেখছি দর্শক, একটি বিষয়টি হচ্ছে যে এই যে ঘটনা, সেটি গরুর গোশত পুরো এশিয়া মহাদেশের মধ্যে যে কয়েকটি দেশ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা যেইখানেগুলোতে রয়েছে, পাকিস্তান, ভারতে গরু গোশতের চাহিদা রয়েছে, কিন্তু আমাদের দেশে গরু গোশতের সেই অনুযায়ী চাহিদা কিন্তু নেই, কিন্তু উৎপাদন কিন্তু আমাদের দেশে অনেক বেশি হয়, নিজেরা স্বয়ংসম্পূর্ণ। এরপরেও কেন গরুর গোশতের দাম এশিয়া মহাদেশের মধ্যে টপ অর্থাৎ শীর্ষের মধ্যে রয়েছে, সেটি একটি দেখবার বিষয়। কারা আসলে কীভাবে পকেট কাটছেন সেটি কিন্তু। তো দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে। এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান আগামীকালকে নিশ্চয়ই না, আসলে আগামীকালকে নিয়ে আমরা প্রতিনিয়ত আসলে বলে থাকি প্রতিদিনের অনুষ্ঠান আমাদের আবার 6 দিন পর আপনাদের সাথে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।